হ্যালো ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি এমটিএস পরীক্ষা শুরু হয়ে গেছে। তো আজ 4 অক্টোবর, আজ কোনো পরীক্ষা নেই। তো তোমরা যারা আগামী দিনে এসএসসি পরীক্ষা দেবে, তোমাদের জন্যই বিগত দিনে যে সমস্ত এসএসসি পরীক্ষা হয়েছে সেখান থেকে বাছাই করা জেনারেল নলেজের প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি। আজকে আমি করাবো 2 নম্বর ক্লাস। আশা করছি এখান থেকে তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্প হবে। বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো দেরি না করে শুরু করছি প্রশ্নপত্রগুলো। জাকির হোসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর তবলাবাদক। তবলা বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত জাকির হোসেন। ওস্তাদ জাকির হোসেন 1988 সালে পদ্মশ্রী, 2002 সালে পদ্মভূষণ এবং 2023 সালে পদ্মবিভূষণ উপাধিতে ভূষিত হন। পণ্ডিত ওস্তাদ জাকির হোসেন 2024 সালে গ্র্যামি পুরস্কার পেয়েছেন। পরবর্তী প্রশ্ন, পুষ্যমিত্র শুঙ্গ কোন রাজবংশের প্রতিষ্ঠাতা? পুষ্যমিত্র শুঙ্গ কোন রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন? তো সঠিক উত্তর শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা। পুষ্যমিত্র শুঙ্গ সর্বশেষ মৌর্য সম্রাট বৃহদ্রথ মৌর্যের সেনাপতি ছিলেন এবং তাকে হত্যা করেই শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তো পুষ্যমিত্র সিংহ মৌর্য বংশের শেষ শাসক বৃহদ্রথকে পরাজিত করে এই শুঙ্গ বংশ প্রতিষ্ঠা করেন। তার আগে পুষ্যমিত্র শুঙ্গ কিন্তু বৃহদ্রথের সেনাপতি ছিলেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কতগুলি রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা বা ডিপিএসপি যুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে কতগুলি রাষ্ট্রীয় নীতির নির্দেশিকা যুক্ত করা হয়েছিল? 42তম সংবিধান সংশোধন 1976 সালে হয়েছিল। ঠিক আছে, তো রাষ্ট্র নীতির নির্দেশাত্মক নীতি যেটা ডিপিএসপি ভারতীয় সংবিধানে 36 থেকে 51 এবং ভাগ 4-এ কিন্তু বর্ণিত রয়েছে। তো 4টি নির্দেশিকা যুক্ত হয়েছিল। সেই 4টি নির্দেশিকা কি? দেখো, অনুচ্ছেদ 39 শিশুদের সুস্থ বিকাশের জন্য সুযোগগুলি সুরক্ষিত করা। অনুচ্ছেদ 39 এ সমান ন্যায় বিচার প্রচার করা এবং দারিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদান করা। অনুচ্ছেদ 43 এ শিল্প ব্যবস্থাপনায় শ্রমিকদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা। আর অনুচ্ছেদ 48 পরিবেশ রক্ষা ও উন্নত করা এবং বন্যপ্রাণী রক্ষা করা। এই 4টি নির্দেশিকা 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে ডিপিএসপিতে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতীয় নির্বাচন কমিশন কত সালে গঠিত হয়েছিল? ভারতীয় নির্বাচন কমিশন গঠিত হয়েছিল 25শে জানুয়ারি 1950 সালে। 25শে জানুয়ারি 1950 সালে জাতীয় নির্বাচন কমিশনার গঠিত হয়েছিল। বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার হলেন রাজীব কুমার। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 324-এ ভারতীয় নির্বাচন কমিশনের কথা বলা হয়েছে। ঠিক আছে, আর অনুচ্ছেদ 326-এ বলা হয়েছে 18 বছর বয়স্ক ব্যক্তিদের ভোটদানের অধিকার। পরবর্তী প্রশ্ন, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার এর নাম কবে পরিবর্তন করা হয়েছিল? তো রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম 6ই আগস্ট 2021 সালে পরিবর্তন করা হয়েছিল। রাজীব গান্ধী খেলরত্ন নামটি পরিবর্তন হয়ে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন হয়েছে।
1991-92 সালে বিশ্বনাথ আনন্দ তিনি দাবা খেলোয়াড় প্রথম এই পুরস্কারটি পেয়েছেন। ঠিক আছে, 1991-92 সালে বিশ্বনাথ আনন্দ এই প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, পাইকা কোন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো পাইকা হলো ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং ছত্তিশগড় এই তিন রাজ্যের ঐতিহ্যবাহী লোকনৃত্য। পাইকা নৃত্য প্রধানত মুন্ডা সম্প্রদায় দ্বারা পরিবেশিত হয়। এই নৃত্য শৈলীতে মার্শাল আর্টের মিশ্রণ দেখা যায়। তো এই পাইকা নৃত্যে মার্শাল আর্টের মিশ্রণ দেখা যায়। আর এই নাচটি শুধুমাত্র পুরুষেরাই পরিবেশন করে। ঠিক আছে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে। দেখো, লাইক করতে টাকা পয়সা কিচ্ছু লাগে না, ঠিক আছে, তো অবশ্যই একটু লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। চলো নেক্সট। পরবর্তী প্রশ্ন, নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে। শিবরামন কমিশনের সুপারিশের ভিত্তিতে এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। নাবার্ডের সদর দপ্তর মুম্বাই শহরে অবস্থিত। নাবার্ডের সম্পূর্ণ নাম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট হলো নাবার্ডের সম্পূর্ণ নাম। নাবার্ডের বর্তমান চেয়ারম্যান শ্রী সাজি কেভি। শ্রী সাজি কেভি নাবার্ডের বর্তমান চেয়ারম্যান। পরবর্তী প্রশ্ন, ভারতীয় হকি দল কোন অলিম্পিকে সর্বপ্রথম সোনা জিতেছিল? ভারতীয় হকি দল সর্বপ্রথম সোনা জিতেছিল 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে। নেদারল্যান্ডকে হারিয়ে প্রথমবার ভারত স্বর্ণ পদক পেয়েছিল। স্বাধীন ভারতে 1948 সালে লন্ডন অলিম্পিকে ব্রিটেনকে পরাজিত করে প্রথম অলিম্পিকে স্বর্ণ পদক জিতেছিল। তো স্বাধীন ভারতে প্রথম স্বর্ণ পদক জেতে 1948 সালের লন্ডন অলিম্পিকে। ভারতীয় হকি দল এখনো পর্যন্ত 8টি স্বর্ণ পদক পেয়েছে। ঠিক আছে, আর 2020 টোকিও এবং 2024 প্যারিস অলিম্পিকে ভারত কিন্তু ব্রোঞ্জ পদক পেয়েছে। ঠিক আছে, ভারত হকিতে শেষ সোনা পেয়েছিল 1980 সালের মস্কো অলিম্পিকে। 1980 সালের পর ভারত কিন্তু আর অলিম্পিক হকিতে সোনা পায়নি। ঠিক আছে, 2020 এবং 2024 ভারত কিন্তু হকিতে ব্রোঞ্জ পদক পেয়েছে। আর ব্যক্তিগত বিভাগে অভিনব বিন্দ্রা 2008 বেজিং অলিম্পিকে শুটিংয়ে সোনা পেয়েছিলেন এবং 2020 সালে টোকিও অলিম্পিকে নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছিলেন। এই নীরজ চোপড়া 2024 প্যারিস অলিম্পিকে রূপোর পদক পেয়েছিলেন। ঠিক আছে, চল নেক্সট। পরবর্তী প্রশ্ন, হ্যারল্ড ডোমার মডেলের উপর ভিত্তি করে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? তো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হ্যারল্ড ডোমারের মডেলের উপরে ভিত্তি করে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল 1951 থেকে 1956। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 61 প্রশান্ত চন্দ্র মহালনবিশের তৈরি মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে। তৃতীয় পরিকল্পনা হয়েছিল 1961 থেকে 1966। প্ল্যান হলিডে বলা হয় 1966 থেকে 1969 সময়কালকে। প্ল্যান হলিডে, এই সময় কিন্তু কোনো পঞ্চবার্ষিকী হয়েছিল না। ভারতের চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1969 থেকে 1974। ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল 1974 থেকে 1979। পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বিষয় ছিল কর্মসংস্থান, গরিবি হটাও স্লোগানের মধ্য দিয়ে দারিদ্রতা মোচন এবং ন্যায় বিচার সবই তুলে ধরা হয়েছিল। আর রোলিং প্ল্যান হয়েছিল মোরারজি দেশাইয়ের প্রধানমন্ত্রীত্বে 1978 থেকে 1980 সালে। ঠিক আছে, তো দেখো
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদকাল ছিল 1979 পর্যন্ত, কিন্তু তার আগে কিন্তু জনতা সরকার আসার পর কিন্তু এই পঞ্চবার্ষিকীটা কি হয়েছিল, রোলিং প্ল্যান, যেটা 1978 সালে শুরু হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট। ইথানোয়িক অ্যাসিড অন্য কি নামে জানা যায়? তো ইথানোয়িক অ্যাসিড অন্য নামে জানা যায় অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড অন্য নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। এর রাসায়নিক গঠন হলো CH3COOH। অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনিগার বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2026 সালে ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজন করা হবে? 2026 ফিফা ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজন করা হবে? তো তিনটি দেশ, কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র। কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই তিন দেশ মিলে 2026 সালের ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ফিফা এর প্রতিষ্ঠিত হয়েছিল 21শে মে 1904 সালে। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জুরিখ। সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ফিফা ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে উরুগুয়েতে। আর 2022 ফিফা ফুটবল বিশ্বকাপ হয়েছিল কাতারে। ঠিক আছে, কাতারে। এখানে চ্যাম্পিয়ন হয়েছিল কে? আর্জেন্টিনা। ঠিক আছে, আর্জেন্টিনা জয়লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি কোন বছরে স্বাক্ষরিত হয়েছিল? তো মুসলিম লীগ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তি 1916 সালে হয়েছিল। অম্বিকাচরণ মজুমদার এই অধিবেশনের সভাপতি ছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলের সদস্য থাকায় এই ভূমিকা পালন করেছিলেন। ঠিক আছে, তো মুসলিম লীগ এবং জাতীয় কংগ্রেসের মধ্যে লখনৌ চুক্তির মধ্যস্থতা করেছিলেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। কারণ কি? মোহাম্মদ আলী জিন্নাহ কংগ্রেস এবং মুসলিম লীগ উভয় দলেরই সদস্য ছিলেন। এই জন্য মোহাম্মদ আলী জিন্নাহকে সরোজিনী নাইডু বলেছিলেন হিন্দু মুসলিমের ঐক্যের দূত। ঠিক আছে, সরোজিনী নাইডু মোহাম্মদ আলী জিন্নাহকে বলেছিলেন হিন্দু মুসলিমের ঐক্যের দূত। ভারতবর্ষে প্রথম জনগণনা হয়েছিল কবে? তো 1872 সালে লর্ড মেয়র আমলে। 1872 সালে লর্ড মেয়র আমলে ভারতবর্ষে প্রথম জনগণনা হয়েছিল। সরকারিভাবে লর্ড রিপনের আমলে ভারতে প্রথম সমকালীন আদমশুমারি 1881 সালে আয়োজন করা হয়েছিল। লর্ড রিপনের আমলে। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল 1951 সালে। 2011 সালের যে জনগণনা হয়েছিল সেখানে ভারতের জনঘনত্ব ছিল 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। লিঙ্গানুপাত ছিল 943 প্রতি 1000 জন পুরুষের মধ্যে। জনসংখ্যায় সবথেকে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ। জনসংখ্যায় সবচেয়ে ক্ষুদ্রতম রাজ্য সিকিম। জনঘনত্বে সবথেকে বৃহত্তম রাজ্য বিহার। জনঘনত্বে সবথেকে ক্ষুদ্রতম রাজ্য অরুণাচল প্রদেশ। জনঘনত্বে সবচেয়ে বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি। আর জনঘনত্বে সবচেয়ে ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন, দ্য থার্ড পিলার বইটির লেখক কে? তো থার্ড পিলার এই বইটির লেখক রঘুরাম রাজন। তিনি RBI এর 23তম গভর্নর ছিলেন। দ্য থার্ড পিলার এই বইটি লিখেছিলেন প্রাক্তন RBI গভর্নর রঘুরাম রাজন। এছাড়াও রঘুরাম রাজনের অপর একটি বই, বিখ্যাত বই আই ডু হোয়াট আই ডু। আই ডু হোয়াট আই ডু এটাও কিন্তু পরীক্ষায় আসে। পরবর্তী প্রশ্ন, মানব শরীরে হৃৎপিণ্ড থেকে শরীরের বিশুদ্ধ রক্ত বহন করে কোন রক্তনালী? মানব শরীরে হৃৎপিণ্ড থেকে শরীরের বিশুদ্ধ রক্ত বহন করে ধমনী। মানব শরীরে হৃৎপিণ্ড থেকে শরীরের বিশুদ্ধ রক্ত বহন করে ধমনী।
পরবর্তী প্রশ্ন, অ্যামালগামে সবসময় কোন ধাতুটি পাওয়া যায়? অ্যামালগামে সবসময় কোন ধাতুটি পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে পারদ। অ্যামালগামে সবসময় পাওয়া যায় পারদ। দেখো, পারদের সঙ্গে অন্য কোনো ধাতুর মিশ্রণ অ্যামালগাম নামে চিহ্নিত করা হয়। দেখো, যেখানে ট্যাংস্টেন, প্লাটিনাম, লোহা, ট্যান্টালাম হলো ব্যতিক্রমী, যারা অ্যামালগাম তৈরি করে না। ঠিক আছে, তো ব্যতিক্রমও তোমরা দেখে নাও, কি কি ব্যতিক্রম? টাংস্টেন, প্লাটিনাম, লোহা এবং ট্যান্টালাম। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে? 2011 সালের জনগণনা অনুযায়ী কোন ভাষায় মানুষ সবথেকে বেশি কথা বলে? তো সঠিক উত্তর হবে হিন্দি। হিন্দিতে মোট 25.071% লোক কথা বলে। এর পরেই রয়েছে বাংলা। বাংলা ভাষায় কথা বলা লোক সংখ্যা 8.016%। তেলেগু 7.176%, মারাঠি 6.970%, তামিল 5.896%। ঠিক আছে, জাতীয় জরুরি অবস্থা ভারতীয় সংবিধানে কত নম্বর অনুচ্ছেদে বর্ণিত রয়েছে? তো ভারতীয় সংবিধানে 352 নম্বর অনুচ্ছেদে জাতীয় জরুরি অবস্থার কথা বলা রয়েছে। এখনো পর্যন্ত ভারতে 3বার জাতীয় জরুরি অবস্থা জারি হয়েছে। এই 3বার কবে? এই 3বার হলো 1962 সালে চীন যুদ্ধে, 1971 সালে পাকিস্তান যুদ্ধে, 1975 সালে অভ্যন্তরীণ গোলযোগের সময়। আর ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 360-এ আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে। আর অনুচ্ছেদ 356, যা রাষ্ট্রপতি শাসন নামেও পরিচিত, যে কোনো রাজ্যের উপর তার সরাসরি শাসন চাপিয়ে দেওয়ার ক্ষমতা থাকে অনুচ্ছেদ 356। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, 1905 সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? তো 1905 সালে যখন বঙ্গভঙ্গ হয়েছিল তখন ভারতের ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। আর বঙ্গভঙ্গ রদ হয়েছিল কবে? তো 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়েছিল। তো 1911 সালে বঙ্গভঙ্গ কি হয়েছিল? রদ করা হয়েছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মিমকুট উৎসব কোন রাজ্যের উৎসব? মিমকুট উৎসব হলো নাগাল্যান্ড এবং মিজোরামের উৎসব। তো এই দুটো রাজ্যের মধ্যে যেটা অপশন থাকবে সেটাই কিন্তু তোমাদের সঠিক উত্তর হবে। তো মিমকুট উৎসব হলো নাগাল্যান্ড এবং মিজোরামের রাজ্যের উৎসব। মিমকুট হলো ভারতের নাগাল্যান্ড এবং মিজোরামের কুকিদের দ্বারা একটি ফসলের উৎসব। তো এই মিম উৎসব কিন্তু একটি ফসলের উৎসব, এটা কুকি উপজাতির দ্বারা পরিবেশন করা হয়। সৈয়দ মুশতাক আলী ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? তো সৈয়দ মুশতাক আলী ট্রফি এটি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। ঠিক আছে, আর এর বর্তমান চ্যাম্পিয়ন পাঞ্জাব। বর্তমান বলতে 2023-24 মরশুমের চ্যাম্পিয়ন পাঞ্জাব। আর এর ফরম্যাট হচ্ছে T20। ঠিক আছে, সৈয়দ মুশতাক আলী ট্রফির ফরম্যাট T20 ফরম্যাট। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের আত্মনির্ভর ভারত অভিযান কোন বছর শুরু হয়েছিল? তো ভারত সরকারের আত্মনির্ভর ভারত অভিযান শুরু হয়েছিল 2020 সালে। 2020 সালে ভারত সরকারের আত্মনির্ভর ভারত অভিযান শুরু হয়েছিল। 1906 সালে কলকাতায় আয়োজিত কংগ্রেস অধিবেশনের সভাপতি কে ছিলেন? তো 1906 সালে কলকাতায় আয়োজিত কংগ্রেস অধিবেশনের সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি স্বরাজের দাবিতে কলকাতা অধিবেশনে প্রথমবারের মতন স্বরাজ শব্দটি ব্যবহার করেন। দাদাভাই নৌরোজি, যাকে ভারতের মহান বৃদ্ধ বলা হয়, ভারতের প্রথম জাতীয় আয় গণনা করেছিলেন এই দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, সূর্যের প্রধান উপাদান কি? সূর্যের প্রধান উপাদান হলো হাইড্রোজেন।
সূর্যের ভরের প্রায় 92.1% কিন্তু হাইড্রোজেন রয়েছে। এরপরে রয়েছে হিলিয়ামের স্থান। হিলিয়াম রয়েছে 7.9%। তো সূর্যের প্রধান উপাদান কিন্তু হাইড্রোজেন। পরবর্তী প্রশ্ন, কোন চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে? তো সঠিক উত্তর হবে 10° চ্যানেল। 10° চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো এখনকার মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। ধন্যবাদ।